আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে যোগদান করার জন্য আমন্ত্রণ করেছেন। এই সম্মেলনটা হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। এই আবেদনের খবরটি প্রচারিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী, বিশেষ করে 2024-এর জঙ্গি উত্থানে যারা বিজয়ী হয়েছে তারা এটাকে তারেক রহমান সরকারের বিজয় হিসেবে দেখছেন। এবং পাবলিক ডিপ্লোমেসিতে আমি এটা সত্যি সত্যি নরেন্দ্র মোদীর উপর তারেক রহমানের বিজয় হিসাবে আমিও দেখছি। কিভাবে দেখছি সেটা বলার জন্যই এই ভিডিওটা। এখানে অবশ্য অনেকে আমাকে এসে বলবেন, ভারতীয় কিছু দর্শক আমার আছেন, তারা এসে গালি দিবেন যে আপনি আপনার দেশের কথা ভাবেন, ভারতের কথা আপনার ভাবতে হবে না। আসলে উনি যে পাবলিক ডিপ্লোমেসিতে নরেন্দ্র মোদী তারেক রহমানের কাছে ফেল করেছেন, এটা আমি আসলে বাংলাদেশের ভেতরের অবস্থাটা বলছি। ভারতীয়দের মধ্যে কি অবস্থা হচ্ছে সেটা না। আসলে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশের মানুষের কাছে তারেক রহমান আপাতত পাবলিক ডিপ্লোমেসিতে নরেন্দ্র মোদীর উপরে উঠে গেছেন এবং এইটা দীর্ঘমেয়াদে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য খুব একটা ভালো কি মন্দ সেটা হয়তো আমার এই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বলে নেই পাবলিক ডিপ্লোমেসি কি। পাবলিক ডিপ্লোমেসি কি এর সংজ্ঞা দিয়ে আমি আমার গল্প বলবো। আমি যখন 2021 সালে স্পেন থেকে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করি, তখন আমাকে এই পাবলিক ডিপ্লোমেসির ডিজি বা মহাপরিচালক করা হয়। আমাদের এই জিনিসটা মানে এই কি বলে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে এটাকে অনুবিভাগ বলে। অনুবিভাগ কি জিনিস? এই অনুবিভাগে আগে নাম ছিল এক্সটার্নাল পাবলিসিটি উইং। আমি যে সময়টায় যাই ঠিক ওই সময়টাই এটাকে নামটা পরিবর্তন করে পাবলিক ডিপ্লোমেসি উইং বলা হয় এবং এখনো সেটা চলমান আছে। ফলে বলতে পারেন যে পাবলিক ডিপ্লোমেসি উইং এর বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির আমি প্রথম ডিজি না, আমার আগেও বোধহয় একজন ছিলেন, তখন উনি অবশ্য দুটো, ওনার সময় নামটা পরিবর্তন হয়েছে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের কথা যারা শুনেন তারা জানেন যে উনি পাবলিক ডিপ্লোমেসিটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। এবং পাবলিক ডিপ্লোমেসি উইং এ আমি জয়েন করার পর থেকে আমি তো খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করেছিলাম। কারণ হলো তার আগে পাবলিক ডিপ্লোমেসি উইংকে একটা ডিভিশন বানানোর জন্য ফরেন মিনিস্ট্রি প্রধানমন্ত্রীর দপ্তরে এটা সারসংক্ষেপ বলে চিঠিও লিখেছিল আর কি, অনেকটা বড় সড়ো করে ডিভিশন বানাবে। ডিভিশন মানে তো বুঝতেই পারেন যে একটা মন্ত্রণালয়ের যে মন্ত্রী পরিষদ বিভাগ একটা ডিভিশন, শিক্ষা মন্ত্রণালয় এরকম দুইটা ডিভিশন আছে। ডিভিশন ব্যাপক একটা বিষয় আর কি, ডিভিশন অনেকটা একটা মন্ত্রণালয়। তো পাবলিক ডিপ্লোমেসি উইংকে ডিভিশন বানাবে, আমি সেই ডিভিশনের ডিজি। এই জয়েন করার পর থেকে আমার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সাথে ঝগড়াঝাটি কি জন্য? আমি চাই যে আমাকে কিছু বলিষ্ঠ দক্ষ বা যা আছে আমাদের সীমার 2-3টা অন্তত একটু 6 মাস 1 বছর 1.5 বছর কাজ করবে এমন অফিসার দেয়া হোক। তো অফিসার দেয়, 2টা ভালো অফিসার দিলে এরা 1.5 মাস 2 মাসের মাথায় অন্য জায়গায় চলে যায়। এইটা নিয়ে আমি আমাদের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেনের সাথে ঝগড়া করি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে ঝগড়া করি, মন্ত্রীকে বারবার নালিশ জানাই মোমেন স্যারকে, যেহেতু মোমেন স্যার পাবলিক ডিপ্লোমেসি চান। আমার ঝগড়ার মূল কথাটা ছিল এটাই যে আপনারা তো ভাই এটাকে ডিভিশন বানাতে চেয়েছিলেন, মানে আরেকটা মন্ত্রণালয় বানাতে চেয়েছিলেন, সেটা পারেন নাই বুঝলাম, কিন্তু এখন অন্তত আমাকে কিছু লোকবল দিয়ে সহায়তা করেন। এরা সেটা করতো না। না করার পেছনে যে এটা যে অন্তর্ঘাতমূলক সেটাও না, হলো যে আসলে মন্ত্রণালয়ের প্রতিদিনের কাজ কাম ফেলে রেখে এই ধরনের জিনিসের পেছনে সময় দেয়া বা লোকবল সাপ্লাই করা মন্ত্রণালয়ের এই সীমাবদ্ধতা আছে। অর্থাৎ বড় ধরনের উইল না থাকলে এটা করা যায় না, কিন্তু তারা উইলটা দেখিয়েছে কাগজে কলমে যে এটাকে ডিভিশন বানাবে। ডিভিশন বানালেও কিন্তু এটা আসলে কিছুই হতো না, কারণ তাদের তো আসলে এটা বোঝার দক্ষতা ছিল না বা দেখাতে পারেনি। আমি এখানে দোষ হিসাবে বলছি না, বাস্তবতা উপলক্ষে। এই যে আমি ঝগড়াঝাটি করি এটা ওদের কারো পছন্দ না, সচিবের তো একেবারেই পছন্দ না, সচিব আমাকে পাইলে খেয়ে ফেলে। আমি আবার আমার যে অফিসার গুলা ছিল ওদের বিদেশ ভ্রমণ টমনেরও ব্যবস্থা করছি কৃত্রিম ভাবে, হাতে পায়ে ধরে ভাই, একেবারে মানে হাতে পায়ে ধরতে হয় যে ওরা সহজ জিনিসটা বোঝে না। কিন্তু আমার ওই তর্কের উত্তর ওরা কোনোদিন দিতে পারবে না। যেটা হচ্ছে ডিভিশন বানাইতে চাইছিলেন উইং হিসাবে এটাকে আগে দাঁড় করা, সেটা কিন্তু তারা করে নাই। পরে আমি নিজেই কিন্তু বিরক্ত হয়ে বের হয়ে গেছি। এই বের হয়ে যাওয়াতে আবার আমাকে সচিব মহোদয় মাসুদ বিন মোমেন সাহেব হেল্প করেছিলেন, উনি আমাকে ভালোবেসে করেছিলেন। তারা উনি দেখছেন যে এই ছেলেটা মুখে মুখে তর্ক করে, চলে গেলেই ভালো। যাই হোক, সেইভাবে আমি আবার কানাডায় চলে আসি ডেপুটি হাই কমিশনার, একেবারে নিচের দিকের একটা পোস্ট নিয়ে। আমি ডিজি হিসাবে যতটুকু আমার দক্ষতা বা সেটার কিছু না। ওই কানাডায় ডেপুটি হাই কমিশনার আপনারা দেখবেন এটা খুব ছোটখাটো একটা পোস্ট, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ পোস্ট না। কিন্তু আমাকে বের করে দিয়ে নিশ্চয়ই মাসুদ বিন মোমেন সাহেব অনেক আর আনন্দ পেয়েছেন, আমিও বের হয়ে গিয়ে আনন্দ পেয়েছি। কারণ আমি দেখলাম যে
যেই ধরনের কথা বলে বেশি কাজের সাথে মানে তারা এটা পারে না আসলে, মানে এটা দোষের কিছু না, কিন্তু কথা হলো যে গিমিক তৈরি করে, কিন্তু আসলে এই পাবলিক ডিপ্লোমেসিতে মনোযোগটা দেয় না। দেখেন পাবলিক ডিপ্লোমেসি একটা আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নিই। আমার যখন অনেক বছর হয়ে গেছিল, আমি স্পেনে আমার 5.5 বছর বিভিন্ন কারণে বদলি হলেও আমি যেতে পারি না, ওই কারণটা এখানে বলবো না। আমার একেবারে পকেট শেষ। আমার 2 মেয়ে ওখানে পড়াশোনা করতো, বছরে মানে লক্ষ লক্ষ যা টাকা সরকার দেয় তার মানে যা খাইতে দেয় সেটাও এই বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের খরচে ব্যয় করতে হয়। আমি তো স্পেন থেকে যেতে পারি না। ওই জন্য আমার রাষ্ট্রদূত যিনি ছিলেন উনি একটা তদবির করেছিলেন যে আমাকে আমেরিকাতে, তখন আবার ডেপুটি চিফ অফ মিশনের পোস্টটা খালি হয়েছিল, আমাকে যেন ওইখানে পোস্টিং দেয়। মন্ত্রী মহোদয় রাজিও হয়েছিলেন। এই মাসুদ বিন মোমেন, ওই যে এখন যাকে পররাষ্ট্র সচিব করবে বলছিল, সালাউদ্দিন নোমান চৌধুরী, এ ছিল তখন ডিজি, এই ছিল কিনা জানি না। মাসুদ বিন মোমেন আরো 2-1 জনকে নিয়ে, হয়তো প্রতিমন্ত্রীকে নিয়ে আরো একজন, মানে সবার নাম বলার দরকার, মন্ত্রীর সাথে গিয়ে তদবির করছে যে বহুদিন বিদেশে ছিল, একে এখন আমেরিকায় পোস্টিং দেওয়া যাবে না। তখন যদি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেপুটি চিফ অফ মিশন করতো, তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের সাথে মার্কিনীদের যে কূটনীতির এত পতন হয়েছিল, এখন আমি বুঝি যে সেইটা ঠেকানোর হয়তো একটা অ্যাটেম্প্ট তারা মানে আমাকে দিলে তাদের যে এটা ঠেকানোর একটা একটা মানে ইচ্ছাও ছিল, বা তারা এটা বোঝার সক্ষমতা রাখে, সেটা হতো আর কি। কারণ ফরেন মিনিস্ট্রির লোকজন আমাকে ভয় পায় দুটো কারণে, যে আমার পড়াশোনা, এই যোগ্যতার জন্য, আর আরেকটা কারণে আমাকে হয়তো তুচ্ছতা ছিল করতে পারে, যে আমি যে কথা বলতে পারি না, যে এখন যে আপনাদের সামনে যেটা বলছি, এই যোগ্যতাটা আমার ঘাটতি আছে। কিন্তু পড়া লেখা মানে পড়তে পারা, লিখতে পারা, কূটনীতি বোঝা, এটাতে তো ফরেন মিনিস্ট্রিটা আগাগোড়া। আমার সমান আসলে এখনো কেউ নাই, তখনও কেউ ছিল না। আমি মোমেন স্যার বা ওনাদের কথা বলছি না, উনি তো অনেক সিনিয়র, ওনারা তাকে ফরেন সার্ভিসের কথা বলছি আর কি। তো সেটা তারা দিল না, ঢাকায় নিয়ে আমাকে, আমি খুব খুশি, কিন্তু আমাকে মানে জেনুইন যেটুক দরকার সেটুকু লোকবল পাই না। আর তো মন্ত্রণালয় বোঝেনি, সরকারি অফিসগুলোতে এইরকম রাজনীতি, এর তার পেছনে লেগে আছে, সে তার পেছনে লেগে আছে। আমি যাকে যা বলি মুখের সামনে বলি, পেছনে লাগা এটা আমি পছন্দ করি না। মানে এটা আমার চরিত্রের মধ্যে নাই, পেছনে লাগা। অবশ্য এখন তো পেছনেই বলছি, আবার যাদের কথা বলছি তারা সবাই কিন্তু এই ভিডিওটা শুনবে, কিন্তু সবাই জানে যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি যখন পাবলিক ডিপ্লোমেসি ডিজি ছিলাম, এই অনেকে যারা বক্তৃতা টক্তৃতা দিতে যেত নানান জায়গায়, তারা এসে আমাকে জিজ্ঞেস করতো যে এই পাবলিক ডিপ্লোমেসি কাকে বলে। তখন আমি তাদেরকে পাবলিক ডিপ্লোমেসির নানান সংজ্ঞা লিখে দিতাম। আর পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা যেটা বইপত্রে লেখা সেটা অত্যন্ত জটিল, ফলে আমি আমার মতো করে সংজ্ঞা বানাতাম। এবং আমি সংজ্ঞাটা বানাতাম আসলে এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাবলিক ডিপ্লোমেসি, ভারতের, চীনের, রাশিয়ার কিংবা মার্কিনীদেরও যে পাবলিক ডিপ্লোমেসি, সেটার আলোকে আমি প্র্যাকটিক্যাল সংজ্ঞা বানাতাম, এবং তারা ওগুলা নিয়ে বক্তৃতা দিত। এবং পাবলিক ডিপ্লোমেসিকে এতই গুরুত্ব দেওয়া হয়, মোমেন স্যার ঠিকই ছিলেন, উনি গুরুত্বটা বুঝতে পেরেছিলেন, দিতেও চেয়েছিলেন, কিন্তু ওই যে ব্যুরোক্রেসির প্যাঁচে পড়ে ওনার তো আসলে হাত পা বাঁধা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে ব্যয়, বাৎসরিক ব্যয়, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে সরকারের যা খরচ, ভারতের শুধু পাবলিক ডিপ্লোমেসি উইং চালাতে ততটা খরচ। বুঝেন তাইলে, ভারত যদি পাবলিক ডিপ্লোমেসির পেছনে এত টাকা খরচ করে, তাহলে চীন কত করে, রাশিয়া কত করে, মার্কিন যুক্তরাষ্ট্র কত করে। পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা ব্যাপক, অনেক কথা আছে। যেটা হলো যে আপনি যদি পাবলিকের কাছে আপনার মুখ উজ্জ্বল হয়, এটাই মানে বুঝতে হবে যে মানে আপনি পাবলিক ডিপ্লোমেসিতে ভালো করেছেন। যেমন এখন তারেক রহমান যেইভাবে এটা দেখাচ্ছে, তারেক রহমান বা 24-এর জঙ্গি উত্থানের লোকজন এই নরেন্দ্র মোদী সাহেবের তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন। তারেক রহমানকে তার সমর্থকরা বিজয় হিসাবে দেখছে, কারণ তারেক রহমানকে তো এর আগেও দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতে তিনি যান নাই, তিনি সেখানে না গিয়ে চীনে গিয়েছেন, আবার দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে। এখন তারা এটাকে দেখাচ্ছে যে দেখো ভারত কত ভাবে তারেক রহমানের এবং বাংলাদেশের কাছে ধরা, একবার দাওয়াত দিয়েছে যায় নাই, এখন কিন্তু আরেকবার দাওয়াত দিচ্ছে, চালাকি করে ব্রিক্সে নিয়ে যাচ্ছে, কোনোভাবে তারেক রহমান যেন ভারতে যায়, ভারতে না গেলে ভারতের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এইটা যখন ব্যাপক একটা দেশের ব্যাপক জনগণ এইভাবে চিন্তা করে, তখন সেখানে তো তারেক রহমান পাবলিক ডিপ্লোমেসিতে জয়ী হলেন, এবং তার যে প্রতিপক্ষ সেটা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, নরেন্দ্র মোদী তো পরাজিত হলেন। আমি আবারও বলছি, ভারত এগুলো নিয়ে আসলে ভারতীয় জনগণের খুব একটা মাথা ব্যথা নেই। এগুলো যত মাথা ব্যথা বাংলাদেশের অভ্যন্তরে, দুই পক্ষেরই। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ আছি, সবার কাছেই আপাতত মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষের এই যে চিন্তা, তারেক রহমান প্রথমবার দাওয়াত দিয়েছে, পাত্তাই দিল না, চীনে চলে গেছে, দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে, তারপরেও দ্বিতীয়বার দাওয়াত দিয়েছে। এটা একটা বড় বিজয় যে ভারত যে কাঙ্গাল তারেক রহমানের ভিজিটের জন্য। এটা ভাবা তো আসলে সাধারণ মানুষকে, এটা ভাবলে কি আপনি দোষ দিতে পারবেন? আমি কিন্তু দোষ দেওয়ার কারণ দেখি না। ফলে পাবলিক ডিপ্লোমেসিতে তারেক রহমান বিজয় হয়েছে, আপাতত এই পর্যন্ত বিজয়। এতে কিন্তু এই ধারণা মানুষের যারা করছে বাংলাদেশের, তাদের ধারণাকে আপনার সঠিক বলতে হবে।
এর বাড়তি যে কথাটা বলবো, দেখুন ভারতের আসলে এই যে ব্রিক্সের হয়ে নরেন্দ্র মোদী তারেক রহমানকে দাওয়াত দিলেন, হ্যাঁ স্বাগতিক দেশ হিসাবে, স্বাগতিক দেশ মানে হলো যে দেশে ব্রিক্সের সম্মেলনটা অনুষ্ঠিত হবে সেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দাওয়াত দিবেন না দিবেন এটার একটা লেভারেজ ওনার হাতে থাকে, মানে একটা ডিসিশন মেকিং থাকে। কিন্তু মোটা দাগে এটা কিন্তু আবার একটা নীতিমালাও যে এই ব্রিক্স সম্মেলনে কারা কারা যাবে কারা কারা যাবে না। কিন্তু ব্রিক্স তো মূলত চীনের ইস্যু। এটা দেখবেন যে ব্রিক্স করা হয়েছে চীনের নেতৃত্বে সোজাসুজি। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক শক্তি বলে, মানে কৌশলগত সামরিক শক্তি বলে, যেটাই বলেন, এই শক্তিটার বিরুদ্ধে দাঁড়ানো একটা বলে হলো ব্রিক্স। ফলে ব্রিক্সে কাউকে দাওয়াত দিলে এটা মানে চীনের ইস্যু হিসাবেও দেখা যায়। এখন তারা এইভাবেও যদি বলে যে চীনের ধমক খেয়ে নরেন্দ্র মোদী ব্রিক্সে তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন, সেটাও তারা দেখতে পারে। কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদী স্বাধীনতা বিরোধী শ্রেণী ভারতকে কোন দৃষ্টিতে দেখে সেটা শেষের দিকে বলছি। কিন্তু তাহলে তারেক রহমানকে দাওয়াত দিলেন কেন? কারণ একটা ব্রিক্স ইস্যু। কিন্তু নরেন্দ্র মোদীরও ডিসক্রিপশন থাকতে পারে, কিন্তু মূলত এটা একটা ব্রিক্স ইস্যু। ব্রিক্সের প্রধান দেশ কিন্তু চীন। আবার দেখেন ভারতের কূটনীতি কিন্তু অত্যন্ত কঠিন, আমাদের চেয়ে অনেক কঠিন। ভারত ব্রিক্সের সদস্য, অর্থাৎ চীনের নেতৃত্বে যে মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ জানানোর একটা উদ্যোগ ব্রিক্সের মাধ্যমে, সেটা কিন্তু ভারত একটা সক্রিয় সদস্য। আবার দেখুন ভারত কিন্তু একইভাবে কোয়াডের সদস্য। কোয়াড কি? কোয়াড হলো ভারত, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, এই চারটা দেশের একটা জোট, যেটারও মানে অনেক কঠিন কঠিন কথা আছে। সহজ কথা হলো সেটাও কিন্তু আবার চীনের একটা প্রতিপক্ষ জোট হিসাবে দেখা হয়, যেটা ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো হিসাবে এটা দেখতে পারেন। তো ভারত তাহলে দুই নৌকায় পা আছে তার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে, আবার সেটা কোয়াডে, চীনের সাথেও আছে সেটা ব্রিক্সে। এটা কিন্তু ভারতের জন্য এক ধরনের শক্তি। ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখে, যেটা সত্য, ভারতে তো গণতন্ত্র চালু আছে, সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সে মিত্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে যে গণতান্ত্রিক মৈত্রী ঠিক ভালোভাবে ফাংশন করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের উথাল পাথাল শিফটের কারণে। আবার চীন ভারতের নিকটতম প্রতিবেশী, এবং চীন এশিয়ান শক্তি, ভারত, ব্রিক্স, এগুলা পশ্চিমা শক্তি বিরোধী একটা জোট সেখানেও আছে। এই যে ভারতের কূটনীতিটা, এটা তো একটা জটিল কূটনীতি, যে যাই বলুক, এটা মেনে চলা এবং এটাকে সাকসেসফুল করতে পারা, এটাকে আপনি সাবোটাজ হিসাবেও দেখতে পারেন, আবার জটিলতা হিসাবেও দেখতে পারেন। কিন্তু এটা সাবোটাজ না দেখলে জটিল কিন্তু যথেষ্ট, এবং এগুলোকে এই ধরনের জটিলতা মোকাবেলা করার জন্যই কিন্তু কূটনীতি, ভারত সেই কূটনীতিটা করছে। এই গেল যে মানে আমি ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দাওয়াত দেওয়ার যে কারণগুলো ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা বলছি আর কি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এটা কিভাবে দেখবে? সেইটা তারা এইভাবে দেখবে যে বাংলাদেশের যারা জঙ্গি, স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলার নাস্তিক আছে, তারা কিন্তু একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত এক হিন্দু প্রধান রাষ্ট্র। হিন্দুরা কখনো মুসলমানদের সাথে যুদ্ধে যেতে না, হিন্দুরা মুসলমানদেরকে ভয় পায়, পাকিস্তানের সাথে ভারত যতবার যুদ্ধ করেছে ততবার হেরেছে। এগুলো হলো বাংলাদেশের মোটামুটি একটা মেজরিটি অংশের বিশ্বাস। আমি আবারও বলছি যে এই জিনিসটা, এই বিশ্বাস ভঙ্গ করার জন্য ভারতের তরফ থেকে কোনো উদ্যোগ নাই। ভারতের তরফ থেকে কিন্তু অনেক উদ্যোগই নাই, যেগুলো ভারত রাষ্ট্রের ঠিক তাদের প্রতিবেশীর সাথে কূটনীতিতে অবশ্যই এটা ভারতের প্রজ্ঞার পরিচয় বলা যাবে না। যেমন একটা কথা আমরা প্রায় শুনি যে ভারতের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে কারো সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। প্রতিবেশী রাষ্ট্র কারা? ভুটান, নেপাল, চীন, পাকিস্তান, বাংলাদেশ। তখন বলতো যে একমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, অন্য কারোর সাথে সম্পর্ক ভালো নয়। বা শ্রীলঙ্কাও এর সাথে আনতে পারেন, শ্রীলঙ্কার সাথে যদিও স্থল সীমানা নেই কিন্তু সমুদ্র সীমানা আছে। এবং মোটা দাগে কথা তো সত্য। তো ভারত কি এই জিনিসগুলো চিন্তা করে দেখে যে কোন দেশের সাথে, মানে প্রতিবেশী সকল দেশের সাথে তাদের, বা মালদ্বীপও প্রতিবেশী বলতে পারেন, যে সকল প্রতিবেশী দেশের সাথে খারাপ কিভাবে হয়? আর সেটা যদি খারাপই হয়, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যে ভারতের সখ্য, সেটাকে আরো উন্নততর করার কি ভারতীয় গভীর কোনো প্রচেষ্টা ছিল? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও ছিল না, ভারতেরও ছিল না। তো ভারতের রাজনীতি বা ভারতের কূটনীতিতে এই আপনার কি বলবো, এই অদক্ষতা বলুন বা এই অগভীরতা বলুন, এটা কিন্তু বিদ্যমান। এইটা বিদ্যমান। আমরা যেটা দেখছি যে ভারতের কূটনীতি এবং ইয়েতে হয়তো ভারত বড় রাষ্ট্র হিসাবে এটা ভাবতে পারে যে না, এগুলোকে আমার পাত্তা দেওয়া কিছুই নেই, কিন্তু তাদের আবার মিডিয়াগুলো তো প্রচুর পাত্তা দেয়। আমরা দেখছি 2024 জঙ্গি উত্থানের পর ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে জঙ্গি উত্থানের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছে। আবার এই অবস্থান নেওয়াতে যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির খুব একটা উপকার হয়েছে তা কিন্তু না, বরঞ্চ স্বাধীনতা বিরোধীরা এখানে জোট পেয়েছে। অর্থাৎ এই যে ভারতের ব্যাপক মিডিয়া যে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ 2024 জঙ্গি উত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেইটা আসলে কোনো দক্ষ মিডিয়া কর্ম না, এটা ছিল অনেকটা ভিউ ব্যবসা।
এই ভিউ ব্যবসা বাংলাদেশের লোকজনও করে, ভারতের লোকজনও করে, কারণ যারা ভিউ ব্যবসার সাথে জড়িত, মিডিয়া বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মাধ্যম বলুন, দুই তরফে আসলে যারা গ্রাউন্ড লেভেলের কর্মী, ওরা সবাই কিন্তু অভাবগ্রস্ত, ওদের প্রথমেই দরকার টাকা। এটাই হলো মূল কারণ। এইখানেও ভারতীয় রাষ্ট্রযন্ত্র, যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে যে গদি মিডিয়া, মোদি মিডিয়া, তারা যে এটা দক্ষতার সাথে করে বা সত্যি সত্যি গদি মিডিয়া, মোদি মিডিয়া হিসাবে কোনো বড় কাজ করে, এইটার কিন্তু আমি অন্তত কোনো প্রমাণ দেখি নাই। আমি যেটা দেখছি যে আমাদের জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেই তর্ক বলুন, কুতর্ক বলুন, যা কিছু বলে তাদের পক্ষের লোকজনকে চাঙ্গা রাখে, সেগুলোর অনুকূলে কিন্তু এই মিডিয়াগুলো, দুর্বল মিডিয়াগুলো কাজ করেছে, যদিও তারা এই জঙ্গি উত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যাই হোক, আমি মনে হয় সব কথা বলে ফেলেছি। যেটা আমি কনক্লুশনে যেটা বলতে চাই, যে ভারতকে তার প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরো দক্ষতার পরিচয় দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং ভারত, এই দুটি পক্ষকে তাদের যে সম্পর্ক, সেটা গভীরতর করার ক্ষেত্রে দুই পক্ষকেই আরো ম্যাচুরিটি দেখাতে হবে। কারণ বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী পক্ষ, এইটা আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ভারত যদি পাকিস্তানকে শত্রু রাষ্ট্র গণ্য করে, কিন্তু 2024-এর যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তাদের কাউকে কাউকে বন্ধু মনে করে, এইটা ভারত রাষ্ট্রের বা যারা মনে করে তারা, তাদের এটা কিন্তু একটা ভুল, এবং সেই ভুলটা আমরা তাদেরকে ক্যারি করতে দেখেছি। যে ভুলের খেসারত কিন্তু নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশে দিচ্ছে, বাংলাদেশের জনগণের কাছে দিচ্ছে, যে তারা এখন দেখছে যে নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের কাছে পরাজিত হয়েছে, তারেক রহমানকে একবার উনি আমন্ত্রণ করেছেন, যায় নাই, এই না যাওয়াতে উনি আরো শঙ্কিত, এখন তিনি তারেক রহমান সাহেবকে দ্বিতীয়বার দাওয়াত করলেন। ইউনূস যখন তাকে ছুঁয়েছে, বিএনপির উচিত হবে তার প্রতি আর বিশ্বাস না করা। কারণ এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে কি ছুঁয়ে দিয়েছেন, তাহলেই সেখানে স্বার্থ আছে। আর বিএনপি তো লোকের অভাব নাই। আমি তো বললাম, আমার মতে নসিমুল গনি বা এই ধরনের পাকিস্তানি আইএসআই এর লোক হিসাবে বদনাম থাকুক বা সত্য থাকুক মিথ্যা থাকুক, এরকম প্রশ্নবিদ্ধ লোককে বিএনপি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া বিএনপি রাজনীতির জন্য ক্ষতিকর হবে। এটা সেনা সমর্থিত, সেনা নির্দেশিত একটি আন্দোলন, বা আন্দোলন না যদি বলেন, আন্দোলনের একটি চূড়ান্ত রূপ। তো সেখানে রাষ্ট্রপতির কি করার আছে? হ্যাঁ, একটাই করার থাকতো, উনি জীবনটা দিয়ে দিতে পারতো। 18 মাস ডক্টর ইউনূস তার প্রতি যে অমানবিক অত্যাচার চালিয়েছিল, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা যেভাবে মবক্রেসি করেছিল, যেভাবে সাংবিধানিক শেষ পদটিকেও শূন্য করে দিয়ে এখানকে সিরিয়া, আফগানিস্তান, ইরান বানাতে চেয়েছিল, সেইখানে ওনার যে দৃঢ়তা, আমি দৃঢ়তা বলছি মানসিক দৃঢ়তা, অনেকে কিন্তু এই টেনশন অ্যাবজর্ব করতে পারে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন করতে হচ্ছে রাষ্ট্রপতি প্রসঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে যে, সেই পুরনো প্রশ্ন, যে বিএনপি বললেই তো বা ইঙ্গিত দিলেই তো রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, কিন্তু তা না করে এত নাটকীয়তার কি প্রয়োজন ছিল, এবং কেন স্পিকারকে 2 দিনের মধ্যে, মানে 2 দিনের নোটিশে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো, এবং 24শে জুলাইয়ের মধ্যে তাকে কেন পদত্যাগ করতে হলো? এতে করে যে প্রশ্নগুলো উঠেছে, তাতে করে বিএনপি আসলে কতটা লাভবান হলো, আপনার কি মনে হয়? আমি এটা বুঝি না। বিএনপির একটা কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি রাষ্ট্রপতিকে নিয়ে ডিল করতে পারে না। আপনি হিসাব করে দেখেন পান্না ভাই, 82 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন ক্ষমতায় ছিল বিএনপি। এবং বিএনপির আব্দুল সাত্তার তার মাত্র 4 মাস কি 5 মাস আগে বিপুল ভোটে, যদিও ডক্টর কামাল হোসেন কারচুপির অভিযোগ করেছিল বা আওয়ামী লীগ সহ অন্যান্য দল, তারপরও আব্দুল সাত্তার বিপুল ভোটে বিজয়ী রাষ্ট্রপতি ছিল, জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু আব্দুল সাত্তার নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। তারপরে 2002 সালে বিএনপিরই প্রতিষ্ঠাতা মহাসচিব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরো এক ঘনিষ্ঠ, যাকে জিয়া রাজনীতিতে পিক করেছিলেন, সেই বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হওয়ার 3 মাসও বোধহয় যায়নি, তারপরে তুল কালাম কাণ্ড, তারপরে বদরুদ্দোজাকে ওই মহাখালী রেল লাইন, মগবাজার না মহাখালী কোনটা মনে নাই, রেল লাইন দিয়ে দৌড়ানো দেওয়া। তো সব মিলে বিএনপির প্রেসিডেন্টকে ডিল করতে বোধহয় বিএনপির নানা ধরনের সমস্যা। এবং 2007-এও 2000 পরে তারা ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি নিয়োগ দিল, কিন্তু এই যে অনেকে একে ওকে দোষ দেয় না, বিএনপিরা দোষ দেয়, এ দায়ী ও দায়ী, আমার মতে ইয়াজউদ্দিনই দায়ী 111-কে আনার জন্য। কারণ তো সুতরাং এটার একটা রাজনৈতিক ব্যবচ্ছেদ হওয়া দরকার। গতকালকের ঘটনা, যে কি এমন বিষয়, কি এমন ঘটনা যে রাষ্ট্রপতিকে শুক্রবারই পদত্যাগ করতে হবে এবং স্পিকারকে উড়িয়ে নিয়ে এসে সেই পদত্যাগপত্র রিসিভ করাতে হবে।
কারণ আমাদের সংবিধানের যে স্কিম, সেখানে রাষ্ট্রপতির কর্মকাণ্ড তো সংসদীয় গণতন্ত্রে খুবই খুবই সীমিত। একটা সম্মানের আপনি পোস্ট। বলছেন যে শেখ হাসিনাকে ফিরে আসার পথ তৈরি করে দিতে কিংবা নতুন করে একটা সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক জটিলতা সৃষ্টির জন্য তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। তিনি সংসদ ভেঙে দিতে পারতেন। এই ধরনের কোনো কিছু হওয়ার কি ন্যূনতম সুযোগ ছিল বা এই রাষ্ট্রপতি করতে পারতেন পান্না সেই ভাই, সাহস বা সমর্থন? আমার দাদি একটা কথা বলতেন, আগেকার দিনের মানুষ তো পণ্ডিত ছিলেন, যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। প্রথম কথা, প্রেসিডেন্ট এই গতকাল যিনি রিজাইন দিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকতেই তো শেখ হাসিনা দেশ ছাড়লেন, আওয়ামী লীগ সরকারের চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো। তো তখনও তো উনি আটকাতে পারতো জরুরি আইন দিয়ে। ওনাকে দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের সাংবিধানিক স্কিম এরকম যে এখানে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের কাছে সব ক্ষমতা, আর ক্ষমতা কাদের কাছে থাকে? যাদের হাতে বন্দুক থাকে, অর্থাৎ সেনাবাহিনী। তো এই 5 আগস্টের আন্দোলন তো বুঝাই যাচ্ছে, আমি ভদ্রভাবে বললেও এটা সেনা সমর্থিত, সেনা নির্দেশিত একটি আন্দোলন, বা আন্দোলন না যদি বলেন, আন্দোলনের একটি চূড়ান্ত রূপ। তো সেখানে রাষ্ট্রপতির কি করার আছে? হ্যাঁ, একটাই করার থাকতো, উনি জীবনটা দিয়ে দিতে পারতো। তাই দিয়ে যদি লাভ হতো সেটা অন্য বিতর্কের। তো এখনো যেখানে প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, সেনাবাহিনী সরকারের সঙ্গে তো ছন্দেই আছে, এখানে ওনার কি ফাংশন? কাজে এটা মনে হয় অবান্তর। বরং আজকের দিনে আমরা স্মরণ করতে পারি যে তার যে 18 মাস ডক্টর ইউনূস তার প্রতি যে অমানবিক অত্যাচার চালিয়েছিল, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা যেভাবে মবক্রেসি করেছিল, যেভাবে সাংবিধানিক শেষ পদটিকেও শূন্য করে দিয়ে এখানকে সিরিয়া, আফগানিস্তান, ইরান বানাতে চেয়েছিল, সেইখানে ওনার যে দৃঢ়তা, আমি দৃঢ়তা বলছি মানসিক দৃঢ়তা, অনেকে কিন্তু এই টেনশন অ্যাবজর্ব করতে পারতো না। কিন্তু উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, এবং তখন বিএনপিকেও ধন্যবাদ দিতে হবে ইতিহাসের জন্য, বিএনপিও বলেছে যে না, রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজন নেই, তাহলে সাংবিধানিক পদ শূন্য হবে। কারণ ইউনূসের তাহলে আরো আরো কয়েক বছর তার এই দুঃশাসন, ইউনূস, আসিফ নজরুল সহ তাদের যে গ্যাং, তাদের অত্যাচার, তাদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানো সকল চক্রান্ত ইউনূস সফল করতে পারত। সেইখানে রাষ্ট্রপতির দৃঢ়তা, পদত্যাগ না করা, এইটা ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন বীর যোদ্ধা হিসাবে, সেনানী হিসাবে। কিন্তু আপনি দৃঢ়তার কথা বলছেন, অনেকে তো আবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবি পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি, জামাতও চিন্তা ভাবনা করছে তারা মামলা করবে কি করবে না। তাহলে দৃঢ়তা যদি দেখিয়ে থাকে তাহলে এদের এই দাবিগুলো কি, মানে কোন পর্যায়ের? জুলাই আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো দায় নেই, কারণ উনি কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, এবং ওনার ওই সময়কালে আমরা কোনো বক্তব্য দেখিনি যে না, এই আন্দোলন দমন করতে হবে, এই আন্দোলন হ্যান করতে হবে। উনি একজন রাষ্ট্রের 1 নম্বর নাগরিক হিসাবে, সবার রাষ্ট্রপতি হিসাবে যা ভূমিকা ছিল উনি সেভাবেই ছিলেন, এবং এই এই কর্মকাণ্ড হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক করা। তো সেই হিসাবে, আর এনসিপি, আমি এই সুযোগে একটা কথা বলি পান্না ভাই, আপনার অনুমতি সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে, অনেকে অনেক কারণে অনেকের বিরোধিতা করে। জামাত, এনসিপি, এনসিপি তো জামাতের যুব শাখা, আমি বলি ইয়াং ব্রাঞ্চ ওদের, বা ইনকিলাব মঞ্চ যা যা আছে, মূলত এদের রাজনৈতিক শিক্ষা হচ্ছে পাকিস্তান। তো ওদের একটা রাগ ছিল যে এত কিছুর পর এত বড় বীর মুক্তিযোদ্ধা কেন এখনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে থাকবে। কাজে সেদিক থেকে ওদের রাগ থাকতেই পারে মুক্তিযুদ্ধের উপরে। কারণ এখন তো দেখা গেল, বা ধরেন আজকে তো জুলাইয়ের 25 তারিখ, এবারকার জুলাই আন্দোলনের কর্মসূচিগুলো আপনি দেখেছেন, জনবিচ্ছিন্ন। কারণ জুলাই আন্দোলন 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ম্লান হয়েছে, যখন তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করেছে। কাজে তাদের এই দাবি অনর্থক, যুক্তিহীন এবং উগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় না এতে খুব একটা কিছু যায় আসে। আওয়ামী লীগের দৃষ্টিকোণেও, মানে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীদের ভাষ্যমতে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বিট্রে করেছে।
তিনি বেইমানি কাজ করেছেন, তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মানে তার কি করার ছিল, কি করতে পারতেন তিনি? বিট্রে শব্দ তো খুব কঠিন শব্দ, কে কাকে বিট্রে করলো। তো এখানে তো আমার মতে, আমি খুব অল্প বুঝি, আমার মতে যে পরিস্থিতি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বা তিন বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দাঁড়ালে বড়জোর উনি গ্রেপ্তার হতেন বা অ্যারেস্ট হতেন, সরি, বা উনি মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হতেন। তো হত্যা হওয়াই যদি গর্বের হয়, সেটি যার যার রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার। বরং রাষ্ট্রপতি পদে থেকে পরবর্তী যে বেশি বিপর্যয় তো উনি ঠেকিয়েছেন, ইউনূসের পুরো চক্রান্ত পরিকল্পনা সফল হতে দেননি। ইভেন শেখ হাসিনাও যদি সেনাবাহিনীর ব্যবস্থাপনাই হোক, যেভাবে হোক উনি গিয়েছেন, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য তো শেখ হাসিনা বিশাল সম্পদ, দেশেরও একটা বড় মানুষের জন্য। তাহলে কি আমরা শেখ হাসিনা সরে যাওয়াকে নিন্দা করব, নাকি একটা রাজনৈতিক কৌশল বলবো? তো এগুলো এখন শোনেন, আরেকটা আওয়ামী লীগের আমি বন্ধু বান্ধব যারা, ছোট দেশ তো সবাই সবাইকে চিনি, একটা রাগ দেখি আমি, একেবারেই বাচ্চার মতো রাগ, যে উনি বিএনপির লেখা বক্তৃতা পড়ে কেন। পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট অ্যাপ্রুভ ছাড়া রাষ্ট্রপতি কোনো স্টেটমেন্ট তো দিতে পারে না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতাও দিতে পারে না। এটা আওয়ামী লীগের যারা নেতারা খুব ভালো করে জানে, এবং খুব সম্ভবত আমি যদি ভুল না করি আওয়ামী লীগের আমলে 96 কি 97-তে আগে এটা কাস্টম ছিল, আওয়ামী লীগ আমলে একটা সার্কুলার হয়ে আছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টে যাই বক্তৃতা দেবে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু করার নেই। যারা যারা এই কথা বলেন তারা ওই একই সাথে বলেন যে প্রয়োজনে তিনি এইসব শব্দ উচ্চারণ করতেন না, তিনি বক্তব্য দিতেন না, তিনি রিজাইন করতেন। রিজাইন করাটাই কি সমাধান ছিল কিনা? তাহলে তো আমার একটা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে প্রশ্ন, আওয়ামী লীগের এই ঢাকা শহরে তো এখনো অনেক লোক আছে, তো ও পরের দিন যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ধরেন 5 আগস্ট বাদ দেন, 5 ফেব্রুয়ারি, 25 5 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, সেদিন 5 লাখ লোক 32 নম্বরে গেল না কেন? তাহলে ছিলেন, তো সেই প্রশ্ন আমার। তখন পরিবেশ নাই। তো সেই পরিবেশ তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সময় ছিল না। আপনাকে বাস্তবতার আলোকে করতে হবে। আপনি নিজে আগুনে ঝাঁপ দেবেন না, আরেক লোককে ঝাঁপ দেওয়ানোর জন্য বলবেন। আপনি 5 ফেব্রুয়ারি তো ওরা ডিক্লেয়ার দিয়ে এই রাষ্ট্রীয় প্রণোদনায় অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কার দেই আমি, নিন্দা করি, এবং ইতিহাসের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু জাদুঘর ভাঙলো, বাঙালির মুক্তির ঘর। তো সেদিন ঢাকা শহরে তো 5 লাখ লোক তো মিনিমাম আছে, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা কর্মী, আরো হয়তো থাকতে পারে। বা আপনি 1 লাখ লোকেরও তো মিছিল আমরা ওখানে দেখলাম না। তাহলে তাহলে উত্তর কি? সবাই বিট্রে করলো? 20,000 মানুষ হলেই তো তারা এই জঙ্গি হ্যাঁ, হ্যাঁ, তাদের আমি জড়িত, ধন্যবাদ, তারা আমি ওইটাই পালন বলছি। করবেন না? 20,000 লোক যদি মিছিল নিয়ে যেত তাহলেও তো একটা ইতিহাস হতো। এখন আমি কি বলবো যে এরা বিট্রে করেছে? নিশ্চয়ই না। তখনকার পরিস্থিতি, রাষ্ট্রীয় অত্যাচার, যে কারণে ভেবেছে আরো পরে আরো পরে। তো আপনি নিজে রিস্ক নিচ্ছেন না, আরেকজন লোককে রিস্ক নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইটা হচ্ছে একটা আহ, বলে না, মানে রাগ, অসহায়ের রাগ আর কি, অসহায়ের আত্মচিৎকার। আম, এরপরে আর কেউ টার্গেটে আছে নাকি? আপনি কি মনে করেন রাজনৈতিক একটা সমীকরণ বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চিহ্নিত ছিলেন, এরকম ফ্যাসিবাদের দোসর উচ্চ পদে নানান জনে তো আছেন। আর কেউ রিস্কের মধ্যে আছেন? আপনার কি এমনটা মনে হয়? আমার আমার জানা মতে তো শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রীয় বড় পোস্টে, সাংবিধানিক এবং সর্বোচ্চ পোস্টে আর কেউই নাই সেনাবাহিনী প্রধান ছাড়া। আর তো কেউ নেই। এই আর তো সেনাবাহিনী প্রধানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, মানে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে আর কি। এর কোনো ভিত্তি কি আছে? আমি তা বলতে পারবো না, কারণ সেনাবাহিনী প্রধানের তো অগাস্ট আন্দোলনে অসাধারণ অবদান। 3 তারিখ ওনারা মিটিং করে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেব না। 5 তারিখে সব রাজনৈতিক দলকে উনি ডেকেছেন, এবং তখনকার সময় পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামকেও ডেকেছেন। কাজে আপনি যদি জুলাই আগস্টের কনসেপ্টে ভূমিকা বিবেচনা করেন, তাহলে তো বর্তমান সেনাপ্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল রেজিম চেঞ্জে। আমি যদি একটু খোলামেলা ভাবে আলোচনা করি আপনার সাথে বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অবশ্যই সেনাপ্রধানের
গণমানুষের প্রতি তার একটা সমর্থন ছিল বা মানুষের পালস বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গা থেকে বিট্রেয়ার তাকে বলা যায় না। কিন্তু যারা এইসব দাবি দাওয়া এখন করছে, যারা এখন রাজত্ব করছে, তাদের বক্তব্য অনুযায়ী তো শেখ হাসিনার হাত দিয়ে যারাই আহ যাদেরই নিয়োগ হয়েছে, অথবা একসময় আওয়ামী লীগ করতো 40 বছর আগে, 30 বছর আগে, তারা সবাই ফ্যাসিবাদ, তারা সবাই ফ্যাসিস্টের দোসর। সেই হিসেবে সেনাপ্রধানকেও অনেকে এইভাবে ট্রিট করেন। এবং খোলামেলা ভাবে যদি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানে আইএসআই এর মাধ্যমে তো নানান ধরনের চক্রান্ত চলছে আমরা শুনতে পাই, এবং সেই আইএসআই এর হিসাব নিকাশের জায়গায় আমাদের সেনাবাহিনীর নানান বিষয় তাদের নজরে রয়েছে। সেই সব জায়গা থেকে, এবং কথাও আমরা শুনি যে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তানকে সেনা প্রধান বানানোর খায়েশ রয়েছে। এসব জায়গা থেকে দেখেন, কোনো ধরনের জি জি, দেখেন, এগুলো যদি বিএনপি করে তাহলে জনগণের কি ক্ষতি হবে জানি না, বিএনপি রাজনৈতিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হবে। কারণটা কি জানেন? এখানে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি রাষ্ট্র থাকতে পারবেন না ক্ষমতায়, আবার আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ছোট পাকিস্তান বানানোর কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মানবে না। এবং আজকে আপনি দেখেন এখানে বেয়াদবরা বঙ্গবন্ধুকে নিয়ে এত অপমান করলো, বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আর আজকে দেখেন বেলুচিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। কাজে আইএসআই সমর্থিত, আমি আজকে একজন নাগরিক হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধ বিশ্বাসী নাগরিক হিসাবে আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার দলে বহু মুক্তিযোদ্ধা আছে, পার্লামেন্টে আছে, এমপি আছে, পার্লামেন্টের বাইরে আছে, আপনার দলের বুদ্ধিজীবী আছে। এরকম একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে আপনি বরং আপনার রাজনৈতিক শক্তিকে সংহত করতে পারবেন। আর ফ্যাসিবাদ সব খুঁজতে গেলে তাহলে তো কম্বল গা, কি বলে, লোম বাঁচতে কম্বল উজাড়ের মতো। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো 35 থেকে 40% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ সমর্থন পায়। তাহলে এইটা কোনো কথা না, কোনো কোনো টার্মে ফ্যাসিস্ট কেউ হতেই পারে। ফ্যাসিবাদের সংজ্ঞা যদি ধরেন তাহলে খুব মুশকিল, পান্না ভাই, যে কেউ ফ্যাসিবাদের মধ্যে পড়বে। ফ্যাসিবাদে বুলগেরিয়ার বুদ্ধিজীবী ঐতিহাসিক দিমিত্রি ফ্যাসিবাদের যে সংজ্ঞা বলে গেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও আছে, 7টা সিমটম। তার প্রথম সিমটম হচ্ছে ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম দেশের বিচার বিভাগকে নিজের কন্ট্রোলে রাখা, তৃতীয় মিডিয়াকে গৈবেলসীয় কায়দায় মিডিয়া এক পক্ষের কথা বলবে, চতুর্থত একটা শত্রু সৃষ্টি করতে হবে, কৃত্রিম শত্রু, পঞ্চমত একটা জনগোষ্ঠীকে হত্যার কাজ করতে হবে, যেরকম ইহুদি মারত জার্মানিরা, পাকিস্তানিরা বাঙালি মারত। আমরা কি এখন সেই জায়গায় যাব? 6 নাম্বার হচ্ছে এক নেতাই সব, ওই নেতা কোনো ভুল করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এখন আমরাও ধারণ করি এতদিন পরে এসে আবার, তাহলে তো ফ্যাসিস্ট সবাই। বরং ওইটা না করে এখন শেখ হাসিনার আমলে যে রাক্ষসের মতো উন্নয়ন হয়েছে, অসাধারণ উন্নয়ন হয়েছে, রেকর্ড সমান, তাহলে ওই সবই ভাঙেন আপনি যদি ফ্যাসিবাদের চিহ্ন রাখতে না চান। এটি তো কথা না। কথা হচ্ছে মানুষ, একটা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল কেন জুলাই আগস্টে, যে শেখ হাসিনার ভোট ব্যবস্থাকে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, কেউ বলে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাহলে চেয়েছিল একটা অবাধ নিরপেক্ষ ভোট, সেই ভোটে মানুষ যাকে চয়েস করে, যেরকম আমরা এরশাদের সময় 90-তে চেয়েছি। কিন্তু এই ভোটকে আমি এইভাবে বলতে চাই, বর্তমান ভোট, এই 12 ফেব্রুয়ারির ভোট হচ্ছে পক্ষপাত দুষ্ট, প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নয়। কারণ দেশের 40% জনগোষ্ঠী, তার কোনো চয়েস ছিল না সে কাকে ভোট দেবে। এই যে আপনাদেরই কলিগ নিউ এজের সম্পাদকের মতো মুখে রুমাল দিয়ে কেউ কেউ বিএনপিকে ভোট দিতে গেছে। তো সুতরাং এই ভোট তো ইতিহাসের কাষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন হবে। এটি একটি অন্তর্ভুক্তিবিহীন, একটা প্রশ্নযুক্ত ভোট। বরং বিএনপি সরকারের উচিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুক, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো করুক, জনগণের যে সেবা দেওয়ার অঙ্গীকার করেছে সেটা করুক, তারপরে নেক্সট ভোটে দেখা যাবে জনগণ কাকে চায়। নসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব, তার নাম রাষ্ট্রপতির পদের জন্য বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বেশ আয়োজন করে মোটামুটি একটা ব্লক তোলা হচ্ছে, একটা হাইক তোলা হচ্ছে। বাংলাদেশে তো অস্বাভাবিক কিছু নয়,
তিনি হয়ে যেতেও পারে, বলা যায় না। মানে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হবেন এটা তো আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করি, তাই না? ডক্টর ইউনূসও এদেশের প্রধান উপদেষ্টা হবেন আমরা কখনো কল্পনাও করিনি। অতএব নসরুল গনির ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কেন নসরুল গনির নাম এভাবে আসছে? মানে তিনি কি এমন ব্যক্তি, বিহাইন্ড দ্য স্ক্রিনে তার শক্তিটা কোথায় বা কানেকশন গুলো কোথায়? আপনি কি এই বিষয়টি একটু বলবেন, বা আপনার কিছু ধারণা আছে কিনা? নসিমুল গনি সাহেব সম্পর্কে এমন কোন মানে একেবারে মানে উজ্জ্বল আমলাও না। তার সম্পর্কিত অভিযোগ যে বাংলাদেশে যে হিজবুত তাহরির তার অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, সে যে এটাকে অস্বীকার করে। আমি যা খবর আছে বাজারে সেটাই বলছি, কারণ এই আমলার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, বা এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার চিনতেও হবে। তো প্লাস 2013 সালে আওয়ামী লীগ তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছিল। ইউনূস সাহেব তাকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে ইউনূস যখন তাকে ছুঁয়েছে, বিএনপির উচিত হবে তার প্রতি আর বিশ্বাস না করা। কারণ এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে কি ছুঁয়ে দিয়েছেন, তাহলে সেখানে স্বার্থ আছে। আর বিএনপি তো লোকের অভাব নাই। আমি তো বললাম, আমার মতে নসিমুল গনি বা এই ধরনের পাকিস্তানি আইএসআই এর লোক হিসাবে বদনাম থাকুক বা সত্য থাকুক মিথ্যা থাকুক, এরকম প্রশ্নবিদ্ধ লোককে বিএনপি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া বিএনপি রাজনীতির জন্য ক্ষতিকর হবে। বিএনপির উচিত হবে, অনেক ক্লিন ইমেজের ব্যক্তি আছে, মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করে, সব লোক তো খারাপ না। আমি ওই ফ্যাসিস্টের মতো বলবো না বিএনপি সব খারাপ বা বিএনপি সব ভালো, আর আওয়ামী লীগের সব খারাপ বা আওয়ামী লীগের সব ভালো। সব দলই ভালো খারাপ লোক থাকে, তার মধ্য থেকে চেষ্টা করতে হয় যতটা যোগ্য, সৎ এবং প্রশ্নহীন, প্রশ্ন নাই। তা আমি মনে করি বিএনপি যেহেতু একবার রাজাকার হিসাবে বদনামপ্রাপ্ত লোক আব্দুর রহমান বিশ্বাসকে নিয়োগ দিয়েছে, এবং বিএনপি এখনো দাবি করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল হিসেবে তার আদর্শ অনুসরণ করছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং 1974 সালে একটি নিবন্ধে তিনি ডেপুটি আর্মি চিফ হিসেবে লিখেছেন, 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরই আমরা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম বাঙালি অফিসাররা, যে কারণে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখন যেহেতু স্বাধীনতা বিরোধীদের একটা উত্থান ঘটানোর চেষ্টা ডক্টর ইউনূস গ্যাং করেছে, কাজে বিএনপির রাজনীতির জন্যই মঙ্গল হবে আমার মতে। একজন বীর মুক্তিযোদ্ধা, সে বিএনপির কেন্দ্রীয় নেতাও আছে, এমপিও আছে, আবার বাইরেও বুদ্ধিজীবীও আছে বিএনপি পন্থী। কারণ ধরেন বাংলাদেশের কালচারে একটা দল, যে দল ক্ষমতায় থাকে তার আদর্শ বিরোধী কাউকে প্রেসিডেন্ট করা হয় না, এবং এটা দোষেরও না। আমার আদর্শের একটা প্রেসিডেন্ট থাকা এটা খারাপ না। তো সেই হিসেবে বিএনপি যদি বিএনপির আজকে সহজ করে প্রমাণ দিতে হবে যে বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে, যেটা তারা 12 ফেব্রুয়ারি ভোটের আগে বলেছে যে আমরা মুক্তিযুদ্ধের দল। তাহলে এই রাষ্ট্রপতি নিয়োগে সেই পরীক্ষায় তাদের পাশ করতে হবে। মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। তার বদলে আপনি যে নাম বললেন বা আরো দু একটা এরকম পাকিস্তানি পন্থী নাম টাম শোনা যায়, বা যুদ্ধ অপরাধীদের মানে দণ্ডিত, সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত ফাঁসিপ্রাপ্ত কাউকে বড় কোনো দায়িত্বে, তার ছেলে মেয়েকে দায়িত্বে দেওয়া, এই আত্মঘাতী কাজ বিএনপি বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন, আমি এটা বিশ্বাস করি না। আমার ওনার উপর আস্থা আছে। উনি আর যাই হোক, স্বাধীনতা বিরোধী কাউকে এখনই উনি কোনো সুযোগ দেবে না। না, আমরাও সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনি বলছিলেন যে বিএনপির উচিত হবে না ডক্টর ইউনূস যাকে যাকে স্পর্শ করেছে, যার যার উপরে তার আশীর্বাদ ছিল, সেখান থেকে খুবই সাবধানে থাকা এবং সেখান থেকে একেবারে মোটামুটি দূরত্ব বজায় রাখা। কিন্তু যেহেতু তারা আওয়ামী লীগকে এখন ইউনূস সাহেবের মতোই ডিল করছে, এবং আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক সংগঠন, আপনি আমি পছন্দ করি না করি, সুতরাং এবং অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনা বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেক যোগ্য জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, পুরাতন স্টাইলে চলছে, চাঁদাবাজি সীমাহীন হচ্ছে, যে কোনো জেলা উপজেলায় কোনো প্রকার কোনো পরিবর্তন নেই, সবকিছুকেই আমার লোক খোঁজার চেষ্টা চলছে। মন্ত্রীদের ছেলে মেয়ের নামে ইউনিয়ন পরিষদ হচ্ছে, পরে আবার প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কাজে সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আসার সুযোগ দেখছি না। তবে আমি এখনো প্রত্যাশা করি, আমি স্বপ্ন দেখালো যে বিএনপির 5 বছর ঠিক মতো চালানোর স্বার্থে গণতান্ত্রিক আচরণ করবে। নিষিদ্ধ আর গণতন্ত্র একসঙ্গে যায় না।
বিএনপি এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবে তত তাড়াতাড়ি বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। দেখবেন যে আস্তে আস্তে জামাতের এই মুখোশ, যে মুখোশ সেটা তো খুলে পড়ে গেছে। বাংলাদেশের জনগণ তো এখন দেখতেছে, মানুষ কিন্তু বুঝতেছে। আপনার এটা কিন্তু যতই তারা বহিষ্কার করুক আর যতই তার পক্ষে সাফাই কাক, বাংলাদেশের জনগণ কিন্তু এটা ভালো দৃষ্টিতে দেখে নাই। বাংলাদেশের জনগণ হইলো তারা নিজেরা পদামি করবে, নিজেরা আকাম কুকাম করবে, কিন্তু তাদের নেতাদের সৎ দেখতে চায়। এখন একটা একটা করে ধরা পড়তেছে, সামনে দেখবেন আরো প্রকাশ হবে। ক্ষমতা সব পেলে এই দেশে- দেশেই তো নিজেরা নষ্টামি করে, কিন্তু তার রাজনীতিবিদদের হ্যাঁ, মানে পবিত্র আমি ফেরেশতার আপনাকে মতো দেখতে হয়। গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা যদি ব্যক্তি জীবনে সৎ থাকে, তার জনপ্রিয়তা কখনো ভাটা পড়বে না, পড়বে না। এটা কিন্তু আবার যদি তার সৎ থাকে, কিন্তু আপনি অসৎ হবেন, করবেন একটা, করাবেন আর একটা, বলবেন একটা, লিখবেন একটা, করবেন আর একটা, মানুষ এগুলো ধরে ফেলবে। আমি এই 2000 এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপির অনেক নেতার জনপ্রিয়তা ধস নেমে গেছে। কেন? কারো দুর্নীতি, কারো কর্মীদের প্রতি অপব্যবহার, তার কারণে তাদের মধ্যে ধস নেমে গেছে। আপনাকে রাজনীতি করতে হলে আপনাকে প্রথমত আপনাকে সৎ হইতেই হবে। সততার কোনো বিকল্প নাই। আজও পৃথিবীতে যে যতই গল্প করুক, টাকা পয়সার গল্প করুক, ক্ষমতার গল্প করুক, সততা সবসময় শক্তি। সততা নিজেই একটা শক্তি, সততা নিজেই একটা শক্তি, শক্তি হিসেবে সামনে আসবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুরের শাহরাস্তি তার সিট, ইলেকশনের আগে বেশ জামাতের সাথে যখন তাদের অ্যালায়েন্স হয় নাই, তো প্রতিদিন কিন্তু জামাতের উদ্দেশ্যে কথাবার্তা বলতো, কারণ তার ওখানে প্রতিদ্বন্দ্বী ছিল জামাতের। সে গাজী নজরুলের পক্ষে কথা বলছে। এটা এখন চোরের সাক্ষী তো গাইড কাটারাই হবে। মূলত পাটোয়ারিরাও জামাতেরই পয়দা, এরা হইলো জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এরকম। ঠিক আছে? ওই যে আরেকজন লিখছে, ঠিকই বলছেন, ভারত সম্পর্কে এদের কোনো ধারণাই নাই, ধারণাই নাই। ভারত না, এদের খোদ বাংলাদেশ সম্পর্ক, আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ কর্মী, তাদের ওই নিজেদের, এরা অন্ধবিশ্বাসী, এদের কোনো ধারণা নাই। এরা ইতিহাস পড়ে না, না নিজের দেশের ইতিহাস পড়ে, না নিজের দেশের ইতিহাস পড়ে, না অন্যের দেশের ইতিহাস পড়ে। সুতরাং যে নিজের দেশ জানে না, ভারত কলকাতাটা ভারত নয়, আসাম ভারত নয়, ভারত পুরো ভারত মিলে ভারত, 29টা রাজ্য, এছাড়াও আরো প্রেসিডেন্ট শাসিত রাজ্য রয়েছে, যেখানে 17টা রাজ্যে সরাসরি বিজেপি ক্ষমতায়, আর 5টিতে জোটবদ্ধভাবে রাজ্য ক্ষমতায়, আর কেন্দ্রে তো সে নিজে ক্ষমতায়। যাদের এই মুহূর্তে যাদের হাতে সমর্থন রয়েছে 360টি এমপি, এত সস্তা একটা সরকারকে নিয়ে যা ইচ্ছা তাই করা সম্ভব না। রাষ্ট্রপতির প্রত্যেকটা নিয়ে বলেন তো, আপনি কিভাবে দেখেন বিষয়টা? রাষ্ট্রপতিকে নিয়ে আমার এখানে দুইটা ধারণা। একটা হলো বিএনপি চিন্তা করেছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আর কতদিন চলে, যে আওয়ামী লীগের ঘর করা রাষ্ট্রপতি এরা রাখা যাবে না, নিজেদেরও দরকার, এটা মনে হইতে পারে, তাদের খায়েশ জাগতে পারে, তাদের একটা রাষ্ট্রপতি দরকার। আরেকটা যেটা আমার কাছে মনে হয়, যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে ডিসেম্বরে আসতেছেন, এখন যদি কোনো কারণে এটা তাদের জন্য সমস্যা হয়ে যায়, যদি জননেত্রী শেখ হাসিনা বলে প্রেসিডেন্ট তো আমারই, আমার দলেরই, তো আমিও তো ক্ষমতাই, আমার প্রেসিডেন্ট তো দেশ চালায়, এই কথা যদি বলে বসে, এই ভয়ে আরো রাষ্ট্রপতিকে সরিয়েছে। দুইটা কারণ। যদি আমার ভাবির পোলার আবার এখন রাষ্ট্রপতির পিছে লেগে যাবে, আমরা জানি তার পিছে লেগে যাবে, লাগছে, কিন্তু ওদের কিছু লোক নেই তো। আগে যে তাদের যত মানুষ ছিল, লোক নেই তো, যে মিছিল গুলো হচ্ছে খুব অল্প কয়েকজন। থাকবে কেন? কারণ এরা তো প্রতারণা করেছে। শুনেন, তাদের কাছে বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূসের সামনে মহা সুযোগ ছিল। অর্থাৎ আওয়ামী লীগ গোলকিপার ছাড়া ফুটবল খেলছে, মনে করেন গোলকিপার, বারে গোলকিপার নাই, রেখে দিয়ে তারা বল খেলতেছিল, এমন মহা সুযোগ আওয়ামী লীগ দিয়েছিল। কিন্তু এরা পারলো না গোল করতে। কারণ কি? কারণ এরা জনগণের সাথে মিশতে পারে নাই। 2024-এর 5ই আগস্টে সত্যি সত্যি আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছিল, কোনো সন্দেহ নাই। আমরা তার পক্ষে বলেছি, সমর্থনে বলেছি, কিন্তু আসলে জনপ্রিয়তা ছিল না, এটাও সত্য। কিন্তু এই 18 মাসে এই অনেকদিন ক্ষমতায় থাকায় জনপ্রিয়তা ধস নামছে। হ্যাঁ, এটাও ঠিক। কারণ একটা দল যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তখন একদিকে জনপ্রিয়তায় ধস নামে, আর এর কি নিজের আভ্যন্তরীণ কোন্দল থাকে, এটা সমস্যা হয়। বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে প্রচুর আভ্যন্তরীণ কোন্দল ছিল। এই কোন্দলের কারণেও সরকার একটা ভাব চলে আসছিল। ভাব চলে, আর আভ্যন্তরীণ কোন্দল।
যেমন ঠিক এখন বিএনপির ভিতরে এই 4 মাসে চরম আভ্যন্তরীণ কোন্দল। এখন যদি আওয়ামী লীগ একটা ধাক্কা দেয় এই সরকারকে, এই সরকার পড়ে যাবে, যেটা বলতেছিলাম। তো আওয়ামী লীগ হঠাৎ করে 18 মাস ইউনূসের সময় 18 মাস যদি ইউনূস যদি ভালো কাজ করতো, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতা স্বপ্নই দেখতো না 5 বছরের মধ্যে। ওই যে আরেকজন লিখছে যে আমার অনেক কমেন্ট করার কারণে কাফের মুরতাদ বলে, চিন্তা হয়েছে একটু দেখেন ফরিদ ভাই, আপনি বসে লাইক কমেন্ট করার কারণে আমাকে কাফের বললো, আর আপনাকে আপনার ডার্লিং বানিয়ে দিয়েছে আপনার এক ভাবির ফোলা। আপনি নারী, তাই আপনাকে ওইভাবে আক্রমণ করেছে। আর কাফের তো বলবেই, কারণ জামাতিদের অস্ত্র কি? ধর্মাস্ত্র। কারণ জামাত ইসলাম যখন বিপদে পড়ে তখন তারা বলে ইসলাম খতরেমে, কারণ জামাত ইসলাম খতরে বললে তো কেউ আসবে না, তাই তারা বলে ইসলাম খতরেমে। এরা এদের 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 এটা ব্যবসা, এটা বলবেই, এরা এগুলো বলবে, কিচ্ছু করার নাই, এদের আর বলবে। আমাদেরও সারাদিনই গালি দেয়, ফেসবুকে গালি দেয়, কমেন্টসে গালি দেয়, হোয়াটসঅ্যাপে গালি দেয়, ফোন করে গালি দেয়, ভিডিও কলে এসে গালাগালি শুরু করে, আমরা হাসি মনে মনে। তবে একটা জিনিস আপনাকে বলি, শেখ হাসিনার দেশে ফেরা এরা ঠেকাতে পারবে না। আর ভারতের তেলাপোকা আন্দোলনকারী যারা, তারাও ওই দেশে কিছুই করতে পারবে না। ভারতের জনগণের কাছে সেটা প্রকাশ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ যেমন এখন বুঝতেছে যে শেখ হাসিনার সরকারের পতনে কি ঘটেছে দেশে, ভারতের জনগণ এখন বুঝে ফেলেছে যে নরেন্দ্র মোদীর যদি এইভাবে উচ্ছেদ ঘটে তাহলে কি ঘটবে, এটা তারা বুঝে ফেলেছে। আমি বললাম তো 29 সালে 27 সালে বাংলাদেশের এই সরকার থাকতেছে না, আর 29 সালে ভারতের এই বর্তমান সরকার তার জোট আর জোট বল বৃদ্ধি করে তারা আর ক্ষমতায় আসবে, কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি করছি শুক্রবার দিন। আজকের দিনই আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন প্রচণ্ড শারীরিক অসুস্থতা, এবং তিনি যা লিখেছেন তার পদত্যাগপত্রে, সেই অসুস্থতার যে লক্ষণ সেটা হলো যে তিনি নিউরোলজিক্যাল প্রবলেমে ক্ষণিকের তরে খুব অল্প সময়ের জন্য তিনি অচেতন হয়ে যান। তিনি বুঝতে পারেন না তিনি কি বলছেন, কি শুনছেন, কি দেখছেন। তো কাজেই তার এই ধরনের যে অসুস্থতা, শারীরিক মানসিক, এটি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ এবং মহান দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত নয় এবং নিরাপদ নয়, এই কথা বলে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন। তো আমি যে শিরোনামটি আজকের এখানে উল্লেখ করেছি, সেই শিরোনামটি আমি সাধারণত যেটি কাজ করি, যে যখন আমি একটা কোনো ভিডিও তৈরি করি তার 2 দিন 3 দিন আগে অনেক সময় শিরোনাম তৈরি করি। সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, একেবারে আজকের ঘটনা বা এই মুহূর্তের ঘটনা নিয়ে আমি সাধারণত ভিডিও করি না। আমার ভিডিওর যে কনটেক্সটগুলো থাকে তা সাধারণত অনেকটা এডিটোরিয়াল কায়দায়, যে কোনো একটা বিষয় ইন ডিটেলস, এটার ইতিবাচক কী হতে পারে, নেতিবাচক কী হতে পারে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে, এটার ম্যাথমেটিক্যাল টার্মস কী হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি যতটুকু জানি রাজনীতি, সেটা আপনাদের কাছে বলি। অনেকের ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না। তো সেদিক থেকে আসলে আমি গত বুধবার দিন সকালবেলা আজকের এই শিরোনামটি তৈরি করেছিলাম। তো বুধবার গেল, বৃহস্পতিবার গেল, এবং শুক্রবার আজকে এই রাষ্ট্রপতির পদত্যাগের মতো ঘটনা ঘটল। রাষ্ট্রপতির যখন পদত্যাগ হলেন ঠিক সেই সময়টাতে ঢাকাতে রথযাত্রা হচ্ছিল। রথ হলো হিন্দুদের একটি উৎসব, সেই উৎসবের যাত্রা হচ্ছিল, এবং সেটি তোপখানা রোড প্রেস ক্লাবের সামনে দিয়ে সেটা সম্ভবত জয়কালী মন্দিরের দিকে যাচ্ছিল। তো সেই সময়টিতে জনৈক ভদ্রমহিলা, তিনি নাকি একটা কি সন্দেহজনক বিষয় দেখেছেন, এবং পরবর্তীতে দেখা গেল যে সেখানে টাইম বোমা পোতা রয়েছে, এবং সেই টাইম বোমাগুলো আবার খবর পেয়ে যথাযথ কর্তৃপক্ষ এসে সেগুলোকে উদ্ধার করেছিলেন। এই হলো শুক্রবারের ঘটনা। তো এই বিষয়গুলো যে ঘটে যাচ্ছে বা ঘটবে, এটা বুধবার দিন বা তারও অনেক আগের থেকেই অনেকে কিন্তু অনেক মানুষ বলার চেষ্টা করছে। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে সবসময় যেটা বলে আসছি, যে আমাদের রাজনীতিতে জুলাই মাসটি আসলে ভালো মাস না, আর জুলাই মাসের পরে আগস্ট মাস আরও খারাপ, আর সেপ্টেম্বর মাসে এই জুলাই এবং আগস্টে যা কিছু ঘটে এটা সেপ্টেম্বর মাসে এসে পূর্ণতা পায়। তো এই কারণে হয় কি, যে যারা রাজনীতি করেন, রাজনীতির জন্য এই জুলাই মাসটি
একেবারে আপনি যদি গত 100 বছরের জুলাই মাস, প্রতি বছর জুলাই মাস আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, এখানে বন্যা থাকবে, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর কথা আমি বলছি না। আমি বলছি যে এরকম রাজনৈতিক বিপর্যয় আপনি যদি গত 100 বছর বিবেচনা করেন, গত 1 বছর করেন, গত 5 বছর করেন, আপনি জুলাই এবং আগস্টে ঘিরে কিছু না কিছু দেখতে পাবেন। তো এই জিনিসগুলো কেন ঘটে, এই বিষয়গুলো আসলে বুধবার দিন আমার হঠাৎ করে মনে হলো, এই জন্য এই শিরোনামটা দিয়েছি। শিরোনামটা হলো যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবী যে চলছে, এটার একটা ক্ষমতার বহর আছে, এটার একটা ক্ষমতার কেন্দ্র আছে, এবং এই পৃথিবীর যা কিছু হচ্ছে তার 99% প্রাকৃতিক। আমরা যারা মানুষ, আমাদের ক্ষমতা খুবই সীমিত, জ্ঞান আরো সীমিত। পৃথিবী যেভাবে তার অক্ষের বাইরে যেতে পারে না, তার কক্ষপথের বাইরে যেতে পারে না, পৃথিবীর যে সীমাবদ্ধতা রয়েছে, পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব, পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব, এবং অন্যান্য এই যে সৌরজগতের অন্যান্য গ্রহের যে দূরত্ব, তার সঙ্গে জোয়ার হয়, ভাটা হয়, ফসল হয়, ফলাদি হয়, মানুষের বিয়ে হয়, শাদী হয়, জন্ম হয়, মৃত্যু হয়, এবং এই বিষয়গুলো লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এগুলো নিয়ে গবেষণা করে আসছে। আমরা যে সকল ইতিহাসের সেই বিখ্যাত ধর্মগ্রন্থ বলেন, ইতিহাস গ্রন্থ, মহাকাব্য, যা কিছু পাই, প্রায় সব জায়গাতেই এই জ্যোতির্বিজ্ঞানগুলো সামনে চলে আসে। আপনি গিয়ে দেখবেন যে গ্রিসে মহামতি সক্রেটিস মূলত যে কথাগুলো বলেছেন, আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য পাবেন না। আবার পারস্য কিংবা ব্যাবিলন, এখানে যে ধর্মগুলো আজ থেকে 4000 বছর আগে, 5000 বছর আগে যে ধর্মগুলো এখানে প্রচলিত ছিল, সেই ধর্মের যে মোদ্দা কথা বা মূল কথা, তার সঙ্গে ভারতবর্ষের যে সনাতনী ধর্ম, সেই ধর্মের মোদ্দা কথার আপনি কোনো অমিল পাবেন না। যে কথা সক্রেটিস বলেছেন সে কথা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি যে কথা বলেছেন, আপনার চীনের কনফুসিয়াস প্রায় একই কথা বলেছেন। তো এই জিনিসগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট হয়, তারা তো কেউ কারো লেখা কখনো পড়েননি, হয়তো কেউ কাউকে চিনতেন না। এখন সক্রেটিস যে সময়টিতে এই কথাগুলো বলেছেন, তার কত বছর পরে 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন, অর্থাৎ প্রায় 900 বছর পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এলেন। তো তিনি সক্রেটিসের কথাগুলো কিভাবে বললেন, এমনকি কোরআন সেই কথাগুলো কিভাবে ন্যারেট করল। ইট মিনস এই জগতে প্রকৃতি বলতে কিছু একটা জিনিস আছে, ইউনিভার্স বলতে যেটা আমরা দেখি, তার পেছনে একজন নিয়ন্ত্রক রয়েছেন, কর্তা রয়েছেন। সেই কর্তার একটা সিস্টেম আছে এবং কর্তা নিজে নিয়ম মানেন এবং তিনি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেন। আচ্ছা বলেন তো, একটা বড় গ্রহ, সেই গ্রহটার নাম বৃহস্পতি কেন হলো? বাংলাদেশে বৃহস্পতিকে কেন সৌভাগ্য বলা হয়? একটা গ্রহ আছে শনি, কেন এটাকে অমঙ্গল, অকল্যাণ? এই অমঙ্গল এবং অকল্যাণের প্রতীক রূপে কেন এই শনির যে দশা বা শনি নামক যে গ্রহটি, এটিকে কেন মানুষ বলে আসছে একেবারে অনাদিকাল থেকে? আবার শনির অনেকগুলো চাঁদ আছে, যেমন আমাদের পৃথিবীর চাঁদ আছে, শনির এরকম একটা চাঁদ আছে, সেই চাঁদটির নাম টাইটান। তো সেই টাইটানকে নিয়ে এই পৃথিবীতে বহু ঘটনা ঘটে, অনেক দেবতার নাম, টাইটান নামক দেবতার নাম আছে। টাইটান নিয়ে এই যেমন আমাদের ভারতে একটা ঘড়ি কোম্পানি, তারা টাইটান করেছে। তো সেই শনির যে চাঁদ টাইটান, তার ক্ষমতা, তার দম্ভ, তার সব কিছু মিলিয়ে আপনি এই যে টাইটানটাকে নিয়ে আমরা কেন পৃথিবীতে এত মাতামাতি করছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া
একেবারে ভারতের বিন্ধ্য পর্বত থেকে শুরু করে আল্পস পর্বতমালা, আল্পস থেকে শুরু করে আবার ইরানের জাগ্রস পর্বতমালা, সেখান থেকে আবার যদি আপনি চলে যান কিলিমাঞ্জারো পর্বতমালাতে, কেন বারবার টাইটান চলে আসছে? আমরা যাকে সরস্বতী বলি বা গঙ্গোত্রী হিমবাহের গঙ্গা বলি, যমুনা বলি, ঘুরে ফিরে কেন একই কাহিনী প্রকৃতিতে আসছে? এই কারণে এই যে জুলাই মাস, এই জুলাই মাসকে কেন্দ্র করে বাংলাদেশে শনির দশা, এবং এই শনির দশার সাথে সাথে আবার শনির যে চাঁদ, সেই চাঁদের অভ্যুদয় অর্থাৎ টাইটানের অভ্যুদয় এই বাংলাদেশে ঘটে, প্রতি বছর ঘটে। এই সময়টিতে মানুষের মন অস্থির হয়ে যায়, সন্দেহ বেড়ে যায়, হতাশা তৈরি হয়ে যায়। এবং এরকম সময় যখন আসে, তখন সাধারণত সবগুলো ধর্মেই বলা আছে, যখন এরকম অকল্যাণ চারিদিকে দেখা যায়, তখন দরজা বন্ধ করে রাখো, বাইরে ঘোরাফেরা করো না, চুপচাপ নিজের কর্মে নিজের পরিবারের সঙ্গে থাকো। এটাই কল্যাণ। যত মানুষের সাথে চলবে, যত বেশি কাজ করতে যাইবে, তত বেশি ভুল হবে। আপনি দেখুন তো, এই জুলাই মাসটি বা এই শনির দশা বা টাইটান, এই জামাতের যে এমপি সাহেব, তার কথা একটু চিন্তা করেন, তার প্রেয়সী সেই কিশোরী বধূর কথা চিন্তা করেন। এরপর এই মাসে যেভাবে বিএনপি এবং জামাতের আরো বহু নেতার একান্ত ব্যক্তিগত ভিডিও, অডিও, অশ্লীল ছবি যেভাবে আসছে, এটা তো আরো 3 মাস আগে আসতে পারতো। কেন সবকিছু জুলাই মাসে আসতে হবে? তো জুলাই মাসে যদি এই অবস্থা, আগস্ট মাসে কি হবে আপনি বোঝার চেষ্টা করেন। আচ্ছা, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন, এটা তো গত মাসে তিনি করতে পারতেন, মে মাসে করতে পারতেন, জুনে করতে পারতেন, বা তিনি সেপ্টেম্বর মাসে করতে পারতেন। কেন তাকে এই জুলাই মাসে তাকে এই কাজটা করতে হবে বা তাকে করতে বাধ্য করা হবে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো আপনার একটা শনির দশা। সেই শনির দশা আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের যারা আলেম আছেন, ওলামা আছেন, যারা এই চর্চাগুলো করেন, ইসলামের বড় বড় ইমাম আল রাজির মতো তাফসীর কারক, তারাও মূলত জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন। ইবনে সিনা, জাবির আল হায়ান, এরকম বড় বড় স্কলার যারা ছিলেন, তারা ম্যাথমেটিক্স, জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞান, ইভেন আমাদের ভারতবর্ষে যে সকল মহান অলি আল্লাহ গাউস কুতুব ছিলেন, এমনকি অষ্টাদশ শতাব্দীর যারা গাউস কুতুব, তারা সবাই কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, সত্যি আমাদের দেশের এখন যারা সব ধর্মেরই, যারা যাকে বলা হয় ধর্মগুরু, তারা বিবাদ করেন, বিসংবাদ করেন, ইতিহাস বলেন, কাহিনী বলেন, তাদের ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি বলেন, কিন্তু এগুলোর সাথে যে গ্রহ নক্ষত্র, জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্রের, বিজ্ঞানের যে একটা সংযোগ রয়েছে, সেই দিক নির্দেশনা তারা দিতে পারেন না। ফলে কি হলো দেখুন, বড় বড় রাজবংশ, সেটা হিন্দুদের হোক, মুসলমানদের হোক, তারা বহুদিন রাজত্ব করেছেন। তাদের বাইতুল হিকমা ছিল, লাইব্রেরি ছিল, তাদের জ্ঞানীগুণী বিজ্ঞানী ছিল, জ্যোতির্বিজ্ঞানী ছিল, তাদের জ্যোতিষী ছিল, তাদের অলি আল্লাহ গাউস কুতুব তাদের দরবার আলোকিত করতেন। ফলে তারা যে কোনো সিদ্ধান্ত চমৎকারভাবে নিতে পারতেন। কিন্তু আমাদের এই দেশে এই সময়টাতে, মানে যেখানে জ্ঞান আছে, যেখানে গুণ আছে, সেখান থেকে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনীতিবিদ তারা সবসময় দূরে থাকেন। যেখানে নির্বুদ্ধিতা আছে, যেখানে অহংকার আছে, যেখানে দুর্গন্ধ রয়েছে, সেই জায়গাগুলোকে তারা বেছে নেন। ফলে একটার পর একটা বিপর্যয় তাদের ঘটতে থাকে সারা বছর, আর সেই বিপর্যয়ের ফলাফলটা এসে প্রতি বছর জুলাইতে এসে তাদেরকে হানা দেয়, তছনছ করে দেয়, একটু একটু করে ক্ষয় করে দেয়। আপনি শেখ হাসিনার শেষ 5 বছরের জুলাই মাসগুলো আপনি
মূল্যায়ন করেন, দেখবেন যে প্রতি বছর জুলাই মাসে তার কি পরিমাণ, জুলাই এবং আগস্ট মাসে কি পরিমাণ তার শক্তি ক্ষয় হয়েছে। তো সেই দিক থেকে একেবারে এই বছরের যে জুলাই মাস, সেই জুলাই মাসের মানে এই তারেক রহমান সরকারের জন্য প্রথম জুলাই, এই প্রথম জুলাইতে তিনি যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়লেন এবং তিনি যে চ্যালেঞ্জের মধ্যে পড়লেন, তিনি যে অস্থিরতার মধ্যে পড়লেন এবং যে আতঙ্ক এবং ভয়ের মধ্যে তিনি পড়ে গেলেন। অর্থাৎ দেখেন এই মাসেই তাকে তার বাবার হত্যাকারীকে তিনি পেয়ে গেলেন, এই মাসেই এই হত্যাকারীকে তিনি গ্রেপ্তার করতে পারলেন, তাকে আবার কোর্টে তোলা হলো। আপনি এই যে জুলাই কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে, যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে যেভাবে এই জুলাই মাসে রাজপথে নামছে, সব মিলিয়ে আমার কেন যেন মনে হচ্ছে পুরো দেশের রাজনীতি, অর্থনীতি সবকিছুতে একটি শনির দশা ভর করেছে এবং শনির যে সবচেয়ে শক্তিশালী যে কিনা পুরো শনিকে জোয়ারে নিয়ে যায়, ভাটাতে নিয়ে যায়, সেটা হলো শনির চাঁদ, দ্য টাইটান। এবং সেই আমাদের এই বাংলাদেশে কেবলমাত্র শনির দশা না, শনির যে চাঁদ টাইটান, সেই টাইটানের আকর্ষণও চলছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।